থানা? মনে বলছে যে আমার দিকে খেয়াল নেই। কে বলছে? পুলিশ? এই যে এসআই। এখন আপনি যে সাহায্যের জন্য গেলেন থানায়, তো সেক্ষেত্রে কি তারা হেল্প করলো? না, থানা পুলিশ আমাদেরকে তেমন হেল্প করে না। জবাবদিহিতার অভাবে পুলিশের প্রতি জনগণের আস্থা তলানিতে বলছেন অপরাধ বিজ্ঞানীরা। জিডি করতে আসছি, জিডি তো নেই, তো তারা বলতেছে যে আমার ডিপার্টমেন্টাল হেডের চিঠি লাগবে। আমাকে দক্ষিণকান থানাতে নিয়ে গেল। আমার বডিতে, আমার শরীরে, আমার পকেটে আমার কোনোখানে মাদকের কোনো কিছু পাইনি। পরের দিন 20,000 টাকা নিয়েছে, তারপর ছাড়ছে। অনেকগুলো পরিসংখ্যান দেখবেন যে জনগণ বলছে যে পুলিশের কাছ থেকে তারা কোনো সেবা পায় না বললেই চলে। সেবা দিতে নানা উদ্যোগ ডিএমপির। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই অনুসন্ধানের উপর ভিত্তি করে তাদের উপর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ এবং আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্রীষ্মের কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন। নগরের দাবদাহ থেকে মুক্তি পেতে অস্বাস্থ্যকর পানীয় ও ফলের রসই ভরসা। কঠিন সময় পার করতে চিড়িয়াখানার পশু পাখিও। চাঁদপুরের পদ্মা মেঘনায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশায় জেলে এবং ব্যবসায়ীরা। নদীতে চর, ডুবোচর আর প্রকৃতিকে দায়ী করছেন মৎস্যবিজ্ঞানীরা। শিক্ষা খাতে টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও বাড়ছে না মোট বাজেটের শতাংশের হিসেবে। মানোন্নয়নই এখন বড় চ্যালেঞ্জ, মত শিক্ষাবিদদের। এবং ব্রিটেনে আবারও হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি। আতঙ্কিত না হওয়ার আহ্বান থেরেসা মের। পুলিশি হয়রানির আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। পুলিশ জনগণের বন্ধু, এই কথা স্লোগানে থাকলেও বাস্তবে এর দেখা মেলে না, এমন অভিযোগ রাজধানীবাসীর। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, জবাবদিহিতার জায়গাটা জোরালো না হওয়ায় সেবা বঞ্চিত হয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা তলানিতে। তবে বাহিনীর কর্তা ব্যক্তিরা বলছেন, হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ বিভাগ। রাজধানীর বিভিন্ন থানা ঘুরে সাইদুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। গত সপ্তাহের কথা, স্থান রাজধানীর শাহবাগ থানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রূপকথা তার স্বামীকে নিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন থানার সামনে। সাংবাদিক পরিচয় শুনে শুরুতে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাচ্ছিলেন, পরে অবশ্য ভোগান্তির বর্ণনা দেন অকপটে। ঢাকা ইউনিভার্সিটির আইডেন্টি কার্ড হারিয়ে গেছে, জিডি করতে আসছি, জিডি তো নেই, তো তারা বলতেছে যে আমার ডিপার্টমেন্টাল হেডের চিঠি লাগবে। ঠিক আছে, এখন আমার ডিপার্টমেন্টাল হেড আছে ছুটিতে। তারা যদি জিডি করার জন্য যদি অধ্যাপকের ইয়া লাগে, তাহলে পুলিশ আছে কি করতে। আপনারা কয়দিন ঘুরাচ্ছেন? আজকে 2 দিন হলো। অভিযোগটি নিয়ে থানার ওসির কাছে যায় সময় সংবাদ। জিডি করতে কি লাগবে? কোনো কিছু কি লাগে? ওসির অনুরোধে রূপকথা ও তার স্বামীকে তার রুমে নিয়ে আসা হয়। পুলিশ বলছে যে আপনার বিভাগীয় যে ইয়া আছে সভাপতির দরখাস্ত নিয়ে আসেন, তা নাহলে হবে না। প্রতিদিন এমন কত মানুষ থানায় এসে হয়রানির শিকার হন, সেই পরিসংখ্যান হয়তো জানার উপায় নেই। তবে এমন হাজারো অভিযোগ আছে থানার সামনেই, কিন্তু কথা বলতে ভয় ক্যামেরার সামনে। এখন আপনি যে সাহায্যের জন্য গেলেন থানায়, তো সেক্ষেত্রে কি তারা হেল্প করলো? না, থানা পুলিশ আমাদেরকে তেমন হেল্প করে না। আপনারা বাইক হারানোর পরে পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন, এখন পুলিশকে সাহায্য করতে পারে? এখন এত সাহায্য করছে না। এই যে জিডি করতে 5 মাস লাগে একটা জিডি দিয়া করতে, ওই পক্ষ তো পয়সা দিয়ে বিধি কিছু অবস্থা না দিলে কি এরা এরকম করে? হজের ভেরিফিকেশনে কোনো কেউ টাকা পয়সা কি যাচ্ছে কিনা থানা? মনে বলছে যে আমার দিকে খেয়াল নেই। কে বলছে? পুলিশ? এই যে এসআই। থানায় আসা মানুষের সমস্যা যেমন ভিন্ন ভিন্ন, তেমনি হয়রানির ধরনও আলাদা। আমি আসছিলাম একটা জিডি করার জন্য। ম্যাডাম বলতেছে যে জিডি রাজেন করবেন, একজনটা দৌড়াইলে আপনিও দৌড়াইতে পারেন। এই জন্য আমি জিডিটা করিনি, চলে যাই। আমাকে দক্ষিণকান থানাতে নিয়ে গেল। আমার বডিতে, আমার শরীরে, আমার পকেটে আমার কোনোখানে মাদকের কোনো কিছু পাইনি। পরের দিন 20,000 টাকা নিয়েছে, তারপর ছাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের রাজনৈতিক প্রভাব ছাড়াও জবাবদিহিতা আর ক্ষেত্র বিশেষে নৈতিকতার অভাবের কারণে এই বাহিনীটি জনবান্ধব হতে পারছে না। বাংলাদেশের জনগণ পুলিশের কাছ থেকে কতটা সেবা পায়? আপনি অনেকগুলো পরিসংখ্যান দেখবেন যে জনগণ বলছে যে পুলিশের কাছ থেকে তারা কোনো সেবা পায় না বললেই চলে।
কোনো একজন সদস্যের হয়রানি বা অনিয়মের দায় পুরো বাহিনী নয় জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, জনগণকে সেবা দিতে নানা উদ্যোগ নিয়েছে ডিএমপি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই অনুসন্ধানের উপর ভিত্তি করে তাদের উপর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবশ্য সম্প্রতি 2 ছাত্রীর ধর্ষণের অভিযোগ আমলে নিতে বনানী থানার অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশেরই তদন্ত দল। তবে বাস্তবতা হলো সব ক্ষেত্রে সব বিষয় এমন আলোড়ন তোলে না, আর তাই হয়রানির শিকার হলে নীরবে সহ্য করতে হয় ভুক্তভোগীদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জঙ্গি আস্তানা সন্দেহে 3টি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। এর আগে ভোর 4টার দিকে গোমস্তাপুরের রহনপুর বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় 2 কেজি গান পাউডার, একটি পিস্তল ও 4 রাউন্ড গুলি সহ 3 জঙ্গিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোমস্তাপুরের চানপাড়া এলাকা সহ আশপাশের 3টি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র্যাব। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসার পর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন র্যাব 5-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুব। বিস্তারিত জানতে ফোনে কথা বলছি তার সাথে। মাহবুব, শফিক, আপনি যেমনটি বলছিলেন, র্যাব 5 চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্প কমান্ডার এনামুল করিম আমাদেরকে জানিয়েছিলেন যে আজ ভোর 4টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের বাজারপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে 3 জনকে গান পাউডার এবং অস্ত্রসহ আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে গোমস্তাপুরের আরো 3টি জায়গায় অভিযান চালায় এবং সেখানে 3টি বাড়ি তারা ইন্ডিকেট করে সে বাড়ি 3টি ঘিরে রেখেছিল। তা আমরা ঘটনাস্থলে আসার পর যেটা দেখেছি, এই 3টি বাড়ির একটি বাড়ি হচ্ছে চাঁদপুর এলাকা, চানপাড়া এলাকা। এই এলাকাটি হচ্ছে আমাদের নাচল উপজেলার মধ্যে, এবং বাকি আরো 2টি স্পট র্যাব ঘিরে রেখেছে। তার মধ্যে একটি হচ্ছে গোমস্তাপুর উপজেলার চাঁদপুর এবং আরেকটি হচ্ছে বালুগ্রাম দক্ষিণ পাড়া। আমরা কিছুক্ষণ আগে এখানে যেটি দেখতে পেলাম, গোমস্তাপুর রহনপুর নাচল উপজেলার যে বাড়িটি ঘিরে রেখেছিল চানপাড়া এলাকা, এই বাড়ির মালিক আব্দুল মজিদ টানুকে কিছুক্ষণ আগে রিকভারি করে র্যাব 5-এর কর্মকর্তারা এখান থেকে নিয়ে বের হয়ে গেলেন। কিন্তু আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু তারা আমাদের সাথে কথা বলার কোনো সুযোগ দেননি। এখন হচ্ছে বাকি যে 2টি স্পট আছে সেই স্পটের দিকে র্যাবের ওই টিমটি রওনা হয়েছে। শফিক, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চানপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 3টি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, এবং এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুব। সৌদি বাদশার আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মধ্যরাতে জেদ্দা থেকে ঢাকায় ফেরেন তিনি। রাত 1:35 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ ব্যবহার করে বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা। গেল 20 মে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগদানের জন্য রিয়াদে যান প্রধানমন্ত্রী। একদিকে উন্নয়নের অন্যতম হাতিয়ার শিক্ষা, অন্যদিকে এই খাতে অপ্রতুল বরাদ্দ। প্রতিবছর টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও মোট বাজেটের শতাংশের হিসেবে বাড়ছে না। তবু আসছে বাজেট সামনে রেখে সীমিত অর্থের যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করার প্রত্যয় শিক্ষামন্ত্রীর। যদিও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বরাদ্দের এই হারকে বড় অন্তরায় হিসেবেই দেখছেন শিক্ষাবিদরা। সাদিয়া আফরিনের রিপোর্ট। গেল কয়েক বছরের বাজেটে বলা হচ্ছে মানব সম্পদ উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়ও লিপিবদ্ধ করা হয়েছে বিষয়টি। অথচ এই মানব সম্পদ উন্নয়নের মূল হাতিয়ার শিক্ষা খাতে বাজেট বরাদ্দের চিত্র দেখলেই বোঝা যায় গুরুত্বের দুর্বলতা। একটি দেশের শিক্ষা খাতে মোট জাতীয় আয়ের 6% বা বাজেটের 20% বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ডে আদর্শ হিসেবে ধরা হয়, কিন্তু বাংলাদেশে গত 6 বছরে গড় বরাদ্দ ছিল মোট বাজেটের 12%, যা জাতীয় আয়ের 2%-এর সামান্যই বেশি, যা বিশ্বের অনেক অনুন্নত দেশের তুলনায়ও কম। আর শিক্ষা খাতের সাথে জুড়ে দেওয়া অন্যান্য খাতে বরাদ্দের পর উচ্চশিক্ষা কিংবা গবেষণায় এ বরাদ্দ আরো কম।
ক্রমবর্ধমান শিক্ষার হারের বৃদ্ধির সাথে বরাদ্দটাও সামঞ্জস্যপূর্ণ থাকা উচিত বলে মনে করেন শিক্ষাবিদরা। বিনিয়োগ একটা বড় জিনিস শিক্ষাক্ষেত্রে, এটাকে আমাদের বরাদ্দ বলে ধরার কোনো কারণ নাই। রাষ্ট্রীয় বিনিয়োগের চেয়ে এখন পারিবারিক বিনিয়োগ অনেক বেশি শিক্ষায়, এবং যে পরিবার যত বেশি বিনিয়োগ করতে পারে তারাই কিন্তু ফসলটা শিক্ষার বা মানের শিক্ষা পাওয়ার আশা করে। শিক্ষাটাকে অগ্রাধিকার দেয়া হলেও আমাদের কিন্তু শিক্ষার্থী প্রতি বরাদ্দ বাড়ছে না। সেই জায়গায় আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু এখনো নিম্নতম। বরাবরের মতো অপ্রতুল বরাদ্দের কথা স্বীকার করে শিক্ষামন্ত্রী এবারের বাজেটে চাহিদার প্রতিফলন হবে বলে আশা করেন। তবে বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট অর্থায়নেই বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেশিরভাগ কর্মকাণ্ড সম্পাদিত হয় বলে জানালেন মঞ্জুরি কমিশন। আমরা যদি বাজেট নির্ভরশীল হয়ে যেতাম তাহলে আমাদের অনেক শিক্ষার ক্ষেত্রে যে প্রসার সেটা হতো না, কিন্তু এর সাথে অনেকগুলো প্রকল্প যোগ হয়। শিক্ষা নেওয়ার সংখ্যা অনেক বাড়ছে, সে কারণে বরাদ্দটা বাড়ে, কিন্তু সে অনুপাতে উচ্চশিক্ষার বাজেট বরাদ্দটা অত বেশি বৃদ্ধি পায় না। আমরা অনেক জায়গায় ল্যাবরেটরি করতে পারতেছি না। বিজ্ঞানের আরো উন্নতি করা, গবেষণা করা, জ্ঞান অনুসন্ধান করা, বিশ্ববিদ্যালয়গুলোতে আরো বেশি করে গবেষণামূলক করা, এগুলো করতে গেলে তো আমাদের অর্থ দরকার, এবং সেই অর্থটা আমরা যদি পাই তাহলে আমরা কাজে ধার দিতে পারবো। বাংলাদেশের মতো জনবহুল দেশে কর্মমুখী ও গবেষণাধর্মী শিক্ষার প্রসারে শিক্ষা খাতে জিডিপির কমপক্ষে 4% বরাদ্দ আবশ্যিক বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড রোদ আর দাবদাহে যেন পড়ছে নগর জীবন। একটু প্রশান্তির আশায় স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা না করে রাস্তার পাশের অস্বাস্থ্যকর পানীয় আর ফলের রসের দিকে ঝুঁকছে মানুষ। গরমের প্রভাব পড়েছে সাধারণ মানুষ সহ চিড়িয়াখানার প্রাণীকুলের ওপরও। বিশেষ করে মাংসাশী ও পাখি প্রজাতির সমস্যা সবচেয়ে প্রকট। আর আবহাওয়া অফিস জানিয়েছে জ্যৈষ্ঠের প্রচণ্ড সূর্যের তাপ বিরাজ করবে আরও কয়েকদিন। মৌসুমী মৌয়ের রিপোর্ট। চলছে মধু মাস, তবে মধুর হাওয়া দূরে থাক, জ্যৈষ্ঠের কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন। বৃক্ষহীন নগর জীবনে ক্লান্তি আর হতাশায় ভর করে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে অস্বাস্থ্যকর পানীয় আর ফলের রসের দিকে ঝুঁকছে মানুষ। খুব ক্লান্ত, গলা বারবার শুকিয়ে যাচ্ছে, খালি পানি আর শরবত খেতে, এগুলো ছাড়া আর কিছু একদম খাইতে ভালো লাগে না। চোখে দেখা এটুকু সচেতন আমরা, যেটুকু স্যালাইন আছে এই জন্যই আর কি এটা খায়া একটু জানটা শান্তি রাখার লাগে আর কি। এমন অবস্থায় মনে করতে সারাদিন পুকুরের মধ্যে ডুবে থাকে মন চায়। তীব্র গরমে কঠিন সময় পার করছে চিড়িয়াখানার পশু পাখিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, খাঁচার ভেতরে কূপের পানিতে লাফালাফি করে গরম কমানোর বৃথা চেষ্টা আর ক্লান্ত হয়ে দেয়ালের ছায়ায় হাঁপানোই তাদের একমাত্র কাজ। মানুষের তো অবস্থা খারাপ, পশু পাখির তো দেখলাম জিম খাই এসেছে। গরমে তো মনে করেন আমরা নিজেও ক্লান্ত, আমাদের যে বেশি পশু ক্লান্ত, রুমে থেকে পশুগুলা বেরো না, নড়াচড়া করে না, দেখি দুর্বল হয়ে পড়ছে, অসুস্থ লাগে। ঢাকা চিড়িয়াখানায় বর্তমানে রয়েছে 137 প্রজাতির 1415টি প্রাণী, যার মধ্যে মাংসাশী 40, তৃণভোজী 221, ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরীসৃপ 247, পাখি 106 এবং মাছ রয়েছে 801টি। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, দাবদাহের কথা মাথায় রেখে পর্যাপ্ত খাবারের স্যালাইন এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছে তারা। খাবারের পানির মধ্যে ইলেকট্রোলাইট দিচ্ছি, এডিশনাল ভিটামিন সি দিচ্ছি, তাছাড়া এর জন্য পর্যাপ্ত পানি, ড্রিঙ্কিং ওয়াটারের সরবরাহ রেখেছি। হিট স্ট্রোকে মারা যাবে এমন এনভায়রনমেন্ট আমরা হতে দেব না। আবহাওয়া অফিস বলছে, কয়েকদিনের মধ্যেই সাগরে নিম্নচাপের সৃষ্টি হবে। এই সপ্তাহ যেটা আছে, এই সপ্তাহ এই ধরনের তাপদাহ বিভিন্ন জায়গায় বয়ে যাবে, তারপর তাপমাত্রা কমতে থাকবে এবং বিভিন্ন জায়গায় তখন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আর 4 দিন পর স্বস্তির বৃষ্টিতে স্নাত হবে প্রকৃতি। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে। ডুবোচরের কারণে কীর্তনখোলা নদীর বিভিন্ন পয়েন্টে ঘটছে দুর্ঘটনা। নৌযান ডুবির পাশাপাশি বাড়ছে প্রাণহানির আশঙ্কা। মাস্টারদের অদক্ষতাকে দায়ী করছে বিআইডব্লিউটিএ। দেশের বাইরের খবর। ব্রিটেনে আবারও হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী থেরেসা মে সংবাদ সম্মেলনে জানান, সম্ভাব্য হামলা ঠেকাতে সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। হামলার আশঙ্কা থাকলেও জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। মঙ্গলবার মন্ত্রী পরিষদের সঙ্গে একাধিক জরুরি বৈঠক করেন থেরেসা মে। বৈঠকে
কনসার্ট কিংবা খেলার মতো ব্যাপক জনসমাগম ঘটে এমন ইভেন্টগুলোতে বাড়তি নিরাপত্তার স্বার্থে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত হয়। এরই মধ্যে ম্যানচেস্টার এরিনায় হামলাকারীর নাম প্রকাশ করেছে পুলিশ। সালমান রামাদান আবেদি নামে 22 বছর বয়সী ওই হামলাকারীর জন্ম ম্যানচেস্টারে এবং সে ব্রিটেনেই বেড়ে ওঠে। এদিকে এই হামলায় নিহতদের স্মরণে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও মার্কিন কংগ্রেসে কিছু সময় নীরবতা পালন করা হয়। ভয়াবহ বোমা হামলার ঘটনায় স্তব্ধ ব্রিটেনের উত্তর পশ্চিমাঞ্চলের প্রাণচঞ্চল শহর ম্যানচেস্টার। ব্যস্ত এই শহরটি ঘটনার পর থেকেই একেবারে নিষ্প্রাণ হয়ে পড়েছে। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসার কাছে সন্ত্রাসবাদ পরাজিত হবে বলে মনে করেন তারা। এদিকে শহরটিতে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে পুলিশি হয়রানি এবং বিদ্বেষমূলক হামলার আতঙ্ক বিরাজ করছে। ম্যানচেস্টার থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। শান্তিপ্রিয় ম্যানচেস্টারবাসী এখন বাকরুদ্ধ। এই শহরে এমন ভয়াবহ হামলা হতে পারে তা কখনোই ভাবেননি তারা। সোমবার রাতে স্মরণকালের ভয়াবহ এই হামলা হতবাক ম্যানচেস্টারবাসীর মনে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই হামলা আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে। এভাবে চলতে থাকলে সন্ত্রাসীদের মতবাদই জয়ী হবে। সন্ত্রাসীরা মানুষের প্রতি তীব্র ঘৃণা থেকে এই হামলা চালিয়েছে। আমাদের এখানে বিভিন্ন জাতি ধর্মের মানুষ বসবাস করে। সন্ত্রাসীরা হামলার মধ্য দিয়ে পারস্পরিক ভালোবাসা ও ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে চাইছে। ইসলাম কিংবা অন্য কোনো ধর্মে কখনোই সন্ত্রাসবাদের স্থান নেই। মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধই এই ধরনের কার্যক্রম বন্ধ করতে পারে বলে মত স্থানীয়দের। আমাদের এখানে গির্জাগুলোতে সব ধর্মের মানুষকে ভালোবাসার কথা বলা হয়। এখন এটি আরো বেশি করে প্রচার করা হবে বলে আশা করি। এবারে রমজানে মুসলিমদের সঙ্গে ইফতারে যোগ দিয়েও আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে পারি। ম্যানচেস্টারে বোমা বিস্ফোরণ স্থলের মাইল খানেকের মধ্যেই প্রায় 30,000 বাংলাদেশির বসবাস। হামলার পর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ফেলোফিল্ডে পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে পুরো কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। আমরা এখন বর্তমানে একটা আতঙ্কের মধ্যে আছি, কারণ যে আনসার্টেনটি যেটা ঘটনা ঘটলো এটা আসলে দুঃখজনক ঘটনা এবং যেহেতু সুসাইড বোমার এবং মুসলিম রিলেটেড, তো এটার প্রভাব তো আমাদের উপরে পড়বেই। ছোট বাচ্চারার মধ্যে হামলা করা হয়েছে, এইটা আমরা সহ্য করার মতো নয়। আতঙ্কের মধ্যে আছি যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা নিন্দা জানাই। এই দেশে আমরা আছি, এই দেশে আমরা এটা চাই না। হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সেখানকার বাংলাদেশি হাই কমিশন। বোমা হামলাটা হওয়ার পরে আমরা পুলিশের সাথে, গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সাথে যোগাযোগ করেছি। তো তাদের কাছ থেকে আমরা কোনো এখনো হতাহত বা নিখোঁজের সংবাদ পাইনি। তো আমরা ধারণা করছি যে হয়তো বাংলাদেশিরা কেউ আক্রান্ত হননি, এরকম একটি সম্ভাবনা আছে। তবে পুলিশের সাথে আমরা রেগুলার যোগাযোগ মেনটেন করছি এবং সে ধরনের কোনো খবর পেলে আমরা অবশ্যই সেটার প্রতি ব্যবস্থা নেব। এমন ঘটনার পর বিভিন্ন কমিউনিটিতে বর্ণবাদী হামলার আশঙ্কা থাকায় বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। ম্যানচেস্টার এরিনায় কনসার্টে বোমা হামলার ঘটনায় স্তব্ধ করে দিয়েছে পুরো ম্যানচেস্টারবাসীকে। তারা মনে করছেন এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আর শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে দিতে হবে সামনের দিনগুলোতে। শোয়েব কবির, সময় সংবাদ, ম্যানচেস্টার। ডুবোচরের কারণে বরিশালের কীর্তনখোলা নদীর চরবাড়িয়া পয়েন্টে দুর্ঘটনার কবলে পড়ছে নৌযান। নৌযান ডুবির পাশাপাশি বাড়ছে প্রাণহানির আশঙ্কা। তাই নদী খননের দাবি জানিয়েছেন লঞ্চ মালিকরা। তবে বিআইডব্লিউটিএ বলছে মাস্টারদের অদক্ষতাই দুর্ঘটনার মূল কারণ। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বরিশাল নদীবন্দর থেকে চরবাড়িয়া পয়েন্টের দূরত্ব 6 কিলোমিটার। নদীর এক পাশে বিশাল চর, অপর পাশ ভাঙতে ভাঙতে 180 ডিগ্রি বাঁক তৈরি হয়েছে। এখানে নদী প্রশস্ত প্রায় 400 মিটার। যাত্রী ও পণ্যবাহী বড় নৌযান চলাচলের পথ আছে 250 মিটার। এই অবস্থায় বিপরীতমুখী দুটি বড় নৌযান একসাথে এলাকা অতিক্রম করতে গেলেই অনেক সময় স্রোতে নিয়ন্ত্রণ হারাতে হয়, আর তখনই ঘটছে দুর্ঘটনা। এমনটাই দাবি লঞ্চ মাস্টারদের। চরবাড়িয়া নামক স্থানে বারবার নৌ দুর্ঘটনার মূল কারণ হলো একটি ডুবোচর।
ওই ডুবোসরের কারণে যখন দুইটি জাহাজ বিপরীতমুখী টার্নিং করতে হয় তখন 180 ডিগ্রি করে তাকে টার্নিং করতে হয় এবং যখনই সামনাসামনি আসি যায় তখন দুর্ঘটনা ঘটিয়ে থাকে। এই অবস্থায় আরো দুর্ঘটনার আশঙ্কা করছেন লঞ্চ মালিকরা, তাই ডুবোচর অপসারণের দাবি তাদের। এজ এ লঞ্চ মালিক হিসেবে আমি দাবি করছি দ্রুত এই জায়গার পলিটা কেটে ডুবোচরটা কেটে লঞ্চ চ্যানেলটা বড় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তবে বিএডব্লিউটিএ বলছে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, মাস্টারদের অদক্ষতাই দুর্ঘটনার মূল কারণ। পর্যাপ্ত বয়া বিকন অন্যান্য মার্কা স্থাপন করছি যাতে কোনো নৌ দুর্ঘটনা না হয়। তো ওখানে নৌ দুর্ঘটনা হওয়ার একমাত্র কারণ হলো অদক্ষ মাস্টার ড্রাইভার দ্বারা জাহাজ পরিচালনা করা। গত 22 এপ্রিল এই পয়েন্টে গ্রিন লাইন 2 এর সাথে মুখোমুখি সংঘর্ষে একটি কার্গো লঞ্চ ডুবে যায়। গত বছরের 4 জুলাই সুরভি 7 এর সাথে স্টিমার পিএস মাহসুদের সংঘর্ষে 5 জন যাত্রী নিহত হন। 2014 সালে সুন্দরবন 7 এর সাথে একটি কার্গোর সংঘর্ষে মাস্টার নিহত হন। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সকালের সময় আরো থাকছে। লক্ষ্মীপুরে 12 বছরের শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে ঢাকা মেডিকেলে। অভিযুক্ত একজন আটক। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর সহ ঢাকা পাবনা মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত আর খানাখন্দক সৃষ্টি হয়েছে। এতে বেহাল অবস্থা রাস্তার। প্রায় প্রতিদিনই যানবাহন বিকল হচ্ছে, পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সড়ক ও জনপথ বিভাগ বলছে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে, দ্রুত সমস্যার সমাধান করা হবে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। খানাখন্দক আর গর্তের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের হাটিকুমরুল গোলচত্বর সহ ঢাকা পাবনা মহাসড়কের প্রায় 12 কিলোমিটার এলাকার বেশ কয়েকটি স্থানে রাস্তার পাকা অংশ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই অবস্থার মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করায় প্রায়ই বিকল হয়ে যাচ্ছে যানবাহন। এতে অতিরিক্ত সময় যেমন ব্যয় হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। রাস্তাটা প্রচন্ড একদম ভাঙ্গা আর খাত হয়ে গেছে। আমাদের এই গাড়িটা চালানো অবস্থায় মনে হয় 6 মাসের ভিতরে ব্যারিং মনে হয় 4 বার ব্যারিং বাইছে এই রাস্তায়। ভাঙ্গা রাস্তায় গাড়ি চালালে পারে স্টিয়ারিং ধরে পারি না, চাকির জন্য আউটলাইন হয়ে যায় গাড়ি। স্থানীয়রা জানায় প্রতি বছর রাস্তা মেরামতের কাজ হলেও খুব বেশি দিন টিকছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানে গাফিলতি ও নিম্নমানের কাজের জন্য এই অবস্থার সৃষ্টি হয় বলে তাদের অভিযোগ। গ্যাপের কারণে খোয়াটা হেরে যায়, আগের দিন বৃষ্টি হলে পরের দিনে উঠে যায়। চাক্কা টাকা ভেঙে অ্যাক্সেল ভেঙে অনেকে 8-9টার মতো প্রত্যেক দিনই পড়ে থাকে। তবে কাজের গুণগত মান শতভাগ সঠিক করা হচ্ছে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যেভাবে কাজ করছি, ব্ল্যাক স্টোন বা বিটুমিনের যে গ্রেড, যেটা সর্বোচ্চ কোয়ালিটি যেটা, সেটাই আমরা করার চেষ্টা করছি আর কি। অবশ্য সড়ক ও জনপথ বিভাগ বলছে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে, দ্রুত সমস্যার সমাধান করা হবে। প্রাথমিকভাবে মেরামত করার পরে এটা সার্ফেসিং হবে এবং তখন সড়কটা ভালো হয়ে যাবে। আর হাতিকামরুল গোল চত্বর ঈদের আগেই এটাও মেরামতের কাজ সম্পূর্ণ হবে। সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর সহ ঢাকা পাবনা মহাসড়কের উল্লাপাড়া পর্যন্ত 12 কিলোমিটার এলাকায় জরুরি ভিত্তিতে 2টি প্যাকেজে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ করা হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। লক্ষ্মীপুরে 12 বছরের এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত রাত 8:30টার দিকে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, মজু চৌধুরী ঘাটে সেলিম নামে এক ব্যক্তির হোটেলে কাজ করত 12 বছর বয়সী মিলন হোসেন। গতকাল সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পাশের একটি দোকানের কর্মচারী রিয়াজ হোসেন তাকে ডেকে দেয়। পরে আরেকজনের সহায়তা জোরপূর্বক মিলনের পায়ুপথে মোটরসাইকেলের হাওয়া দেওয়ার কম্প্রেসার দিয়ে পেটে বাতাস ঢুকিয়ে দেওয়া হয়। এ সময় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনায় অভিযুক্ত রিয়াজ হোসেনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেশ ইনজুর্ড মনে হয়েছে, তার তলপেটে চাপ দিলে সে ব্যথা হচ্ছে। তো সে তার ভালো বা উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেলে রিপোর্ট করছি। ঢাকা মেডিকেলে যাওয়ার পর এক্সরে করার পর হয়তো সিদ্ধান্ত আসবে যেটা আসলে পারফরমেশন হয়েছে না অন্য কিছু। বাচ্চাটার আগে ইমিডিয়েট ভালো চিকিৎসা দরকার, ও আগে সেফ হয়ে আসুক, তার পরবর্তীতে আসামি যেহেতু অ্যারেস্ট আছে আইনানুগ ব্যবস্থা এটা বিধি মোতাবেক গ্রহণ করা হবে। উদ্বোধনের দীর্ঘ 11 বছর পর অবশেষে আপন ঠিকানা খুঁজে পেয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা
আইসিইউ। সংকটাপন্ন রোগীদের জন্য আন্তর্জাতিক মানের এই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রটি চালুর ফলে ভালো সুফল পাচ্ছেন রোগীরা। তবে রোগীর চাহিদার তুলনায় এখনও শয্যা সংখ্যা পর্যাপ্ত নয় বলে জানান চিকিৎসকরা। হাসপাতালের পরিচালক জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় আরও জানাচ্ছেন ইকরামুল কবির। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউর রোগীর অতিরিক্ত চাপের কারণে 2005 সালে হাসপাতাল চত্বরে 40 শয্যার আইসিইউ এবং ক্যাজুয়ালিটি ইউনিটের জন্য পৃথক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2006 সালের 8ই অক্টোবর এই ভবনের উদ্বোধন করা হয়, কিন্তু পর্যাপ্ত লোকবল ও যন্ত্রপাতি না থাকায় অকেজো অবস্থায় পড়েছিল প্রায় 11 বছর। অবশেষে ক্যাজুয়ালিটি ইউনিট চালু করা সম্ভব না হলেও এপ্রিল মাসে চালু করা হয় 10 শয্যার আন্তর্জাতিক মানের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউ। সংকটাপন্ন মুমূর্ষু রোগীরা ইতিমধ্যে এই কেন্দ্র থেকে সুফল পেতে শুরু করেছেন। ডাক্তাররা তো বলছে যে সে আর বাঁচবে না, এরকম অবস্থায় ভর্তি করছি। তো ইনশাল্লাহ এখন পর্যন্ত অনেকখানি সুস্থ, যেটা মানে কল্পনা করার বাইরে আর কি। সরকারি হিসাবে তো একটু নর্মাল হবেই প্রাইভেটগুলো থেকে, তারপরও আমরা মোটামুটি ভালোই পাচ্ছি। যে ট্রিটমেন্ট পাচ্ছি খুব সুন্দরই পাচ্ছি, খুব ভালো ট্রিটমেন্টই পাচ্ছি। বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালের আইসিইউর চিকিৎসা সেবার খরচ কম হওয়ায় রোগীদের চাহিদা থাকে সব সময় বলে জানান এই চিকিৎসক। প্রতিদিনই আমাদের এখানে অনেক কল আসে, কিন্তু আমরা সেই অনুপাতে আমাদের চাহিদা মেটাতে পারি না। আমরা যদি আরো বেড বাড়িতে পারি তাহলে সিলেট সহকারে সমগ্র অঞ্চলটা খুব উপকৃত হবে। রোগীর চাহিদার কথা বিবেচনা করে শিগগিরই এই ইউনিটকে 40 শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথা জানালেন হাসপাতালের পরিচালক। 40 বেডের আইসিইউ অথরাইজ করা সম্ভব আমাদের যদি আমাদের ম্যাটেরিয়ালস বা আমাদের যদি আমরা রিসোর্স থাকে, তো ভবিষ্যতে এটা প্রচুর ডিমান্ড এখন বলবো আমি, এবং ভবিষ্যতে আমাদের এটা আমাদের সুযোগ সুবিধা মতো আমরা একটা এক্সপেনশন করব। উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলের বিশেষায়িত হাসপাতাল হওয়ায় সিলেট বিভাগ ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন। এতদিন 3টি শয্যা নিয়ে এই হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট চলছিল। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। গত মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধ ছিল। চলতি মাস থেকে নদীতে ফের মাছ ধরা শুরু হয়েছে। 3 সপ্তাহ পেরুলেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ, ফলে অনেকটা মাছ শূন্য মোকামগুলো। এতে হতাশায় জেলে এবং ব্যবসায়ীরা। ইলিশের আকালের জন্য নদীতে চর, ডুবোচর আর প্রকৃতিকে দায়ী করছেন মৎস্যবিজ্ঞানীরা। নাইমুল ইসলাম নীরবের ছবি এবং ফারুক আহমেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের উত্তরে ষাটনল, দক্ষিণে চর ভৈরবী। মৌসুমের তীব্র তাপদাহ উপেক্ষা করে নদীতে জাল ফেলছেন জেলেরা, কিন্তু বিশাল এই পদ্মা মেঘনার কোথাও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। দিনভর নদীতে জাল ফেলে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় হতাশ এই জনপদের হাজারো জেলে। তাই এ সময় নদী পাড়ে জাল আর নৌকা নিয়ে অলস সময় পার করছেন তারা। গ্রাম গেলে খাটনি করে দিনগুলো জাল ভাই একটা মাছ পাওয়া যায় না, অনবেলা কি করে চললো অনেক মাছ তো সুবিধা না, ওই একদিন ভাই একদিন ভাই না, কোনো বাকি পায় 200 টাকা করে ভাগ করে নিয়ে যায়। যদি একটু বেশি পাইতে পারলে হয়তো আধ বাকিরা কিছু লাভবান হতো। তেল তুললে যায় 5000 টাকা খরচ একটা নৌকার ভিতরে। মনে করো মাছ পাই 2000 টাকার, 1500 টাকা, 1200 টাকা, এই দিকে অঙ্ক সংসার চলেনি। তবে কোথাও সামান্য কিছু ইলিশ পেলেও মাছের আড়তগুলো অনেকটাই শূন্য। তাই শুধু জেলে নয়, মোকামে মাছ সরবরাহ না থাকায় হতাশ ব্যবসায়ীরাও। ইলিশ মাছ তুলনামূলক যা পাওয়ার কথা আমরা সেই তুলনামূলক ইলিশ মাছ পাই না, এবং এই জন্য জেলেরা খুব অসহায় অবস্থায় আছে। আমরা আরো দ্বারা খুব অসহায় অবস্থায় আছি। পোয়া মাছ হোক, চিংড়ি মাছ হোক, কোনো ধরনের মাছ নাই নদীতে। অভিযানের পরপর আমরা আড়তদাররা এবং যারা পাইকার পত্র আছে ব্যবসা করে ভালো অবস্থানে যাইতে পারবো, কিন্তু এখন মাছের কোনো কন্ডিশনই নেই। ইলিশের এমন আকালের জন্য নদীতে চর, ডুবোচর আর বৃষ্টিপাতকে দায়ী করলেন দেশের শীর্ষ মৎস্যবিজ্ঞানী। চাঁদপুর মেঘনা অঞ্চলে চর, ডুবোচর সহ বৃষ্টিপাত কম হয়, এই সময়ে কম পাওয়া যাচ্ছে। তো পানি প্রবাহ বৃদ্ধি পেলে বৃষ্টিপাতের পর যথেষ্ট ইলিশ আসবে। চাঁদপুরের সরকারি ও বেসরকারি তালিকায় জেলের সংখ্যা প্রায় 50,000, আর শহরে বড় স্টেশন সহ মাছের মোকাম রয়েছে শতাধিক। সময় সংবাদ, চাঁদপুর। রমজানকে সামনে রেখে নিউ ইয়র্কে প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রবাসীরা। বাঙালি গ্রোসারিগুলোতে দোকানিরা একদিকে যেমন ইফতার ও সেহরির প্রয়োজনীয় সামগ্রী মজুত করেছেন, অন্যদিকে ক্রেতারাও পরবর্তী ভিড় এড়াতে আগেভাগেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক দোকানে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার দেওয়া হচ্ছে।
ক্রেতাদের মতে রমজানের দ্রব্যমূল্য এখনও সহনীয় পর্যায়ে রয়েছে। নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য এবং TM মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আর কদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন। প্রবাসীদের একটি বড় অংশ স্থানীয় সময়ে 26শে মে শুক্রবার থেকে রোজা শুরু করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যে ইফতার ও সেহেরির প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পসরা সাজিয়েছেন দোকানিরা। সেগুলো কিনতে ক্রেতা সমাগমও ছিল চোখে পড়ার মতো। আর আগেভাগেই রমজানের কেনাকাটার স্বার্থে অনেক দূর দূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসছেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এসব দোকানে। মুড়ি কিনলাম, সোলা কিনলাম, যে খেজুর কিনলাম, তারপরে ডাল কিনলাম। রমজান উপলক্ষে আমরা সবকিছু মাংস, মাছ, ছোলা, বুট এগুলি সব কিনছি। আবার ছাড়ও দিচ্ছে অনেক। আমাকে একটা গিফট করছে একটা বাদাম। ক্রেতাদের ভিড়ে দোকানীদের যেন দম ফেলার সময় নেই। এবার ছোলা ডালের পাশাপাশি মাংসের চাহিদা বেশি বলে জানান তারা। ক্রেতাদের আকৃষ্ট করতে বেশিরভাগ দোকানেই রমজানের পণ্যে মূল্য ছাড় দেওয়া হচ্ছে। সামনের সপ্তাহ যেহেতু রোজা শেষ হিসাবে সবাই মোটামুটি আসা শুরু করছে। সবার বাজার ইয়েছে, মাছ মাংস প্রচুর আজকে বিজি গেছে এবং আমি জানি কন্টিনিউ ইনশাআল্লাহ কয়েকদিন যাবে, বিশেষ করে মাংস। এখন কাস্টমার ধরে নেন খেজুর, তারপর বেসন, তারপর কালা চানা যেটা ছোলা বুট বলি আমরা, তারপর চিনি, এগুলো ভালো মুভ হইতেছে এখন। আবার অনেক দোকানে দাম বেশি রাখার অভিযোগ উঠেছে। তবে দ্রব্য সামগ্রীর দাম এখনো নাগালের ভেতরে রয়েছে বলে জানান ক্রেতারা। ওই রকম ছাড় দেখতেছি না, তবে মানে রোজা উপলক্ষে দাম অ্যাজ ইউজুয়াল, দাম যা আছে রিজনেবল সবকিছুই। বড়দিন সহ যে কোনো উৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিরাট মূল্যহ্রাসের প্রতিযোগিতা চললেও রোজা, ঈদ, পূজা সহ বাঙালি সংস্কৃতির বিভিন্ন উৎসবে দেখা যায় ভিন্ন চিত্র। বরং এসব ধর্মীয় উৎসবকে ঘিরেই বাঙালি ব্যবসায়ীরা সারা বছর বাড়তি মুনাফা আদায়ের অপেক্ষায় থাকে। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচের সুখস্মৃতি নিয়ে আয়ারল্যান্ড মিশন শেষ করতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এজন্য বোলারদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ ম্যাচের। আয়ারল্যান্ডের ক্লনটার্ফে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:45। 10 দিনের ক্যাম্প হয়েছে ইংল্যান্ডে। এরপর গেল 18 দিন হলো বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডে। লম্বা এই সফরের মূল উদ্দেশ্য হলো বিপরীত কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি মর্যাদার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেওয়া। তারই অংশ হিসেবে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছে টাইগাররা। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ পরিত্যক্ত আর নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ হারায় চ্যাম্পিয়ন হবার স্বপ্ন ভেস্তে গেছে বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজ হাতছাড়া হলেও মনের কোণে একটা জেদ পোষে রেখেছেন তামিম সাকিবরা। তা হলো দেশের মাটিতে নিউজিল্যান্ডকে দুইবার হোয়াইট ওয়াশ করা হলেও গেল 16 ম্যাচে দেশের বাইরে একবারও কিউইদের হারাতে পারেনি বাংলাদেশ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের শেষের গল্পে সংকল্পটা তাই এবার এমন মাশরাফির। নিউজিল্যান্ডের সাথে প্রথম যে ম্যাচটা খেলেছি তো ভেরি ক্লোজ ছিলাম, হয়তোবা কিছু জায়গায় ভুল না করলে ডেফিনেটলি ব্যাটিং এ কিছুটা বা বোলিং এ আমার জায়গাটা বা সবাই মিলে যদি আরেকটু ইমপ্রুভ করতে পারতাম হয়তোবা আমরা একটা ম্যাচ জিততে পারতাম। স্টিল একটা ম্যাচ আছে, ইনশাল্লাহ ভালো নোটে শেষ করলে, যেটা বললাম আগে, ভালোভাবে শেষ করতে পারলে খুব ভালো হবে। ফর্মে তুঙ্গে আছেন সৌম্য সরকার। তামিমের সাথে দারুণ রসায়ন জমিয়ে প্রায় ম্যাচেই ওপেনিংয়ে উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন বাংলাদেশকে। সাব্বির আস্থার প্রতিদান এখনো না দিতে পারলেও মুশফিক, রিয়াদ, সৈকতদের ব্যাটিং প্রতিপক্ষের বিপক্ষে ত্রাস ছড়াতে যথেষ্ট। কিন্তু সিমিং কন্ডিশনে পেস বোলিং বিভাগ প্রত্যাশার প্রাপ্তি মিলাতে পারছে না। এক মুস্তাফিজ জ্বলে উঠলেও বাকিরা এখনো মেঘে ঢাকা জ্যোৎস্না। তাই রুবেলের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন স্পিড স্টার তাসকিন আহমেদ কিংবা শফিউল ইসলাম। আমার কাছে মনে হয় যে বোলিং ইউনিট হিসাবে আগের ম্যাচে যেভাবে বোলিং করেছি এরকম বোলিং করলে ব্যাটসম্যানদের জন্য কাজটা অবভিয়াসলি অনেক সহজ হয়ে যাবে। তো আমাদের অবশ্যই সেরকম ইচ্ছা থাকবে, বাট তারপরও অন ফিল্ডে আমরা কেমন করছি সেটার পরে অনেক কিছু নির্ভর করবে। অন্যদিকে বেশ নির্ভর নিউজিল্যান্ড। প্রথম সারির একাধিক ক্রিকেটার ছাড়াই ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করেছে আগেই। আইপিএল খেলে আসা কোরি অ্যান্ডারসন, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরির মতো ম্যাচ উইনাররা মুখিয়ে আছেন এ ম্যাচে মাঠে নামতে। তাই কিউইরা প্রথম ম্যাচের তুলনায় এ ম্যাচে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিবে নিশ্চয়ই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। আজ মাঠে গড়াচ্ছে ডিপিএল সুপার লিগের জমজমাট পর্বের খেলা।
প্রথম দিন ফতুল্লায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গাজী গ্রুপের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। এদিকে বিকেএসপিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির আরেক মাঠে মুখোমুখি হবে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বর। সবকটি ম্যাচই শুরু হবে সকাল 9টায়। রোববার শেষ হয়েছে ডিপিএল এর প্রথম পর্বের খেলা। শেষ দিনে নাটকীয়ভাবে সুপার লিগে জায়গা পায় শেখ জামাল ও মোহামেডান। এবার শিরোপা জয়ের লক্ষ্যে শুরু হবে সুপার পর্বের লড়াই। বিকেএসপিতে বিগ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও প্রাইম ব্যাংক। 11 রাউন্ডে 8টি জয় রয়েছে দু দলের। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। জয় নিয়ে মাঠ ছাড়তে তাই সমানে সমান লড়ে যাবে দু দল। তবে প্রচন্ড গরমে খেলোয়াড়রা মাঝে মাঝে কিছুটা খেই হারিয়ে ফেলছে বলে জানালেন আবাহনীর কোচ। এই টাইমে খেলাটা আসলে বাচ্চাদের জন্য সত্যি কথা বলতে খুব টাফ। প্রচুর আইস বাথ করানো হয়, বরফের প্রচুর প্রয়োজন হয়। বা তারপরেও যত যাই করেন এই গরমকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট হয়। অবশ্যই আবাহনীরও চান্স আছে অনেক বেশি, সব দলেরই চান্স আছে। এমন না যে দল এই সুপার লিগে 5টা ম্যাচ ভালো করবে, কারণ এরকম অতীতে অনেক রেকর্ড আছে ঢাকা প্রিমিয়ার লিগের যে 3 নম্বর দল একটানা 5 ম্যাচ জিতে সুপার চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে ফতুল্লায় বিগ ম্যাচে মাঠে নামবে গাজী গ্রুপ ও মোহামেডান। প্রথম পর্বের 11টি রাউন্ডে 9টি ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে সুপার লিগ নিশ্চিত করে গাজী গ্রুপ। অন্যদিকে শেষ দিনের নাটকীয়তায় সুপার পর্বে জায়গা পায় মোহামেডান। কাগজে কলমে গাজী গ্রুপ এগিয়ে থাকলেও সুপার পর্বে ছাড় দিতে নারাজ সাদা কালোরা। বিকেএসপির অন্য মাঠে লড়বে শেখ জামাল ও প্রাইম দোলেশ্বর। নানান হিসেব নিকেশ পেরিয়ে সুপার লিগে জায়গা পেয়েছে শেখ জামাল। অন্যদিকে 8টি জয় নিয়ে আগেই সুপার লিগ নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর। সুপার পর্বেও জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা জেতার স্বপ্ন দেখছে আত্মবিশ্বাসী দোলেশ্বর। বিশেষ কোনো পরিকল্পনা নেই আমাদের। শেষ ম্যাচে যেভাবে জিতেছি সেভাবেই খেলতে চাই। আর গরমের কথা যদি বলেন সেটা সবাইকেই ভোগাবে। এটাকে অজুহাত হিসেবে দেখাতে চাই না। আমরা অভ্যস্ত হয়ে গেছি। জয় দিয়ে সুপার লিগ শুরু করতে চাই আমরা। সুপার লিগে অংশ নেওয়া সবকটি দলের পয়েন্ট ব্যবধান খুবই কম থাকায় প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ পাওয়া যাচ্ছে প্রথম ম্যাচ থেকেই। শামীম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁপাইনবাবগঞ্জে 3 জঙ্গিকে নিয়ে র্যাবের অভিযান। গোমস্তাপুরে জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়ি ঘেরাও। সেবা না পেয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা তলানিতে। অপরাধ বিজ্ঞানীরা বলছেন জবাবদিহিতার অভাব। আস্থা ফেরাতে নানা উদ্যোগ ডিএমপির। গ্রীষ্মের কাঠফাটা রোদে অতিষ্ঠ জনজীবন। নগরের দাবদাহ থেকে মুক্তি পেতে অস্বাস্থ্যকর পানীয় ও ফলের রসই ভরসা। কঠিন সময় পার করছে চিড়িয়াখানার পশু পাখিও। চাঁদপুরের পদ্মা মেঘনায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। হতাশায় জেলে এবং ব্যবসায়ীরা। নদীতে চর ডুবোচর আর প্রকৃতিকে দায়ী করছেন মৎস্যবিজ্ঞানীরা। এবং ব্রিটেনে আবারও হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি। আতঙ্কিত না হওয়ার আহ্বান থেরেসা মের। পুলিশি হয়রানির আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।